নমস্কার, আমি মিমি আর আপনারা দেখছেন নিউজ পোল বাংলা স্পটলাইট। আজকে যিনি আমাদের মধ্যে আছেন তার অনেক গুণ, তবে সবার আগে বলবো একটাই কথা, টিচার্স আর দ্য আর্কিটেক্ট অফ ফিউচার, দোজ হু শেপ চিলড্রেন উইথ উইজডম। বুঝতেই পারছেন আজকে আমাদের অতিথি যিনি, তিনি কিন্তু একজন শিক্ষাগুরু এবং একজন কলকাতার স্বনামধন্য স্কুলের প্রিন্সিপাল। হ্যাঁ, আজকে আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো আমাদের স্পটলাইটে শ্রী দিব্যেন্দু সেন শর্মা। নমস্কার দিব্যেন্দু স্যার, আপনাকে স্পটলাইটে স্বাগত। অনেক ধন্যবাদ। আমরা আজকাল অনেকেই জানি বাবা মা হয়ে ওঠা, এবং বাবা মার আমার মনে হয় শিশুর জন্মর পর থেকে একটাই চিন্তা, শিশু কোন স্কুলে ভর্তি হবে, কী পড়াশুনো করবে, সে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কি না। আমার মনে হয় বাচ্চার জন্মের পরই এই প্রথম চিন্তা কিন্তু হসপিটালের বেডে থাকতে থাকতেই বাবা মারা করতে শুরু করে দেয়। আদৌ কি এই চিন্তা দরকার? এতটাও কি ভাবনা দরকার? নাকি প্যারেন্টিংয়ের সাথে সাথে আমাদের এটা ভাবা খুব দরকার যে শিক্ষা এবং স্কুল এবং বাচ্চার বড় হওয়া ইজ পার্ট অফ দ্য লাইফ, ইজ পার্ট অফ দ্য প্যারেন্টিং, যেটাকে আনন্দ করে উপভোগ করা, যেটা নিয়ে টেনশন না করাটা আমার মনে হয় বাচ্চা এবং বাবা মা দুজনের জীবনের জন্যই খুব ভালো একটা উদাহরণ দেবে। স্যার, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করব, আমরাও সকলে বড় হয়েছি, আমাদের বাবা মারাও বড় করেছেন, আপনিও নিশ্চয়ই আগে একজন সন্তান ছিলেন, তারপর একজন পিতা হয়েছেন এবং তার সাথে সাথে আপনি টিচার থেকে আজকে প্রিন্সিপাল। আপনাকে প্রথম প্রশ্ন আমার, যে এই যে বাবা মারা আজকাল বাচ্চা জন্মাবার পরেই ভাবে, প্রথমেই ভেবে নেয় কোন স্কুলে দেব, কোন প্লে স্কুলে যাবে, সে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার, কি তার ফিউচার, এতটা চিন্তা কি আদৌ প্রয়োজন, নাকি এটা একটা প্যানিক প্রথম থেকে? আমার মনে হয় আমরা যদি এটাকে র্যাট রেস বলি, ইন দ্য ক্যারিয়ার র্যাট রেস, আমাদের ছোটোবেলার থেকেই বাবা মারা তাদের যে ধারণা, তাদের যে এক্সপিরিয়েন্স, তার উপর সম্বল করে আমাদের একটা দৌড়ে পাঠিয়ে দেওয়া হয়। হোয়াট দে কনসিডার অ্যাজ পেরেন্টস আর দেয়ার ড্রিমস, প্রবাবলি দেয়ার ফেলিয়ার্স। তারা যেটা হয়ে উঠতে পারেননি সেটা তারা তাদের সন্তানের মধ্যে চরিতার্থ করতে চান। কিছুটা হলেও বিভিন্ন রকম ক্যারিয়ারের প্রতি তাদের যা যা ধারণা আছে, আর খুব ইম্পর্টেন্টলি টাকা, কীরকম ক্যারিয়ারে গেলে আমার ছেলে কীরকম উপার্জন করতে পারবে সহজে। আমি টাকার কথা বললাম যদিও, কিন্তু আমরা শুধু কথাতেই শুনি বাণিজ্যে বসতি লক্ষ্মী। আমাদের বাংলায় সেরকম খুব একটা ছেলে মেয়েদের বাণিজ্যে পাঠাবার উৎসাহ দেখি না। একটা চাকরিতে ঢুকে 9টা-5টার চাকরিতে ঢুকে কি করে ভালো একটা উপার্জন করা যায়। তো এই সমস্ত ভাবনা চিন্তার মধ্যে, এই সমস্ত রকম কনসিডারেশনসের মধ্যে যেটা মিস করা হয় সেটা সেই সন্তান। উই কমপ্লিটলি মিস দ্য চাইল্ড। আমরা তার ইচ্ছে, তার শখ আহ্লাদ, তার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, তার নিজের সম্বন্ধে যে ধারণা, সেগুলোকে আমরা একদম পাত্তা দিই না। সবচেয়ে জরুরি যে ব্যাপারটা, সবচেয়ে জরুরি যে সাবজেক্টটা, যেটা হচ্ছে সেই সন্তান, তাকে কমপ্লিটলি ইগনোর করে আমরা অন্য সব কনসিডারেশনের উপর ভর করে আমরা তার ভবিষ্যৎটা প্ল্যান করে ফেলি তার জন্যে। সো which is very unjust, selfish to some extent, selfish, অবশ্যই, আর unjust তো বটেই। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে একটা, স্যার বললেন র্যাট রেস বা এই যে ঘোর দৌড়ের মধ্যে, এটা কি সত্যিই প্রয়োজন? একটা বাচ্চাকে কি তার মতন বাড়তে দেওয়ার দরকার নেই? অবশ্যই দরকার আছে। খেলাধুলো, উৎসব, আনন্দ প্রত্যেকটাই কিন্তু আমাদের নিত্য প্রয়োজন। আজকে বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয়তা। শুধু পড়াশুনো করবে সে বাচ্চা কোনো দিন রাস্তায় ধুলোমাটি মাখবে না, সে বল খেলতে যাবে না, সে 4টে বন্ধু হবে না তার, সে দুষ্টুমি করবে না। এইভাবে বড় করলে আলটিমেটলি আমরা তখন দেখি কিছু বছর বাদে আমরা বলি আমার বাচ্চা ডিপ্রেশনে ভুগছে,
এই ডিপ্রেশন হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ সেই বাচ্চাটা কিন্তু তার নর্মাল জীবনযাপনের কিছুই সে দেখতে পায় না। তাকে একটাই জিনিস শেখানো হয়, তুমি বড় স্কুলে যাবে, ভালো নম্বর পাবে, প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হও, এবং এই ফার্স্ট সেকেন্ড থার্ড না হতে পারলে তার প্রতি একটা মানসিক চাপ হয়তো অজান্তেই আমরা বাবা মা হিসাবে করে ফেলি, যেটা আমরা বলার চেষ্টা করি যে আমরা সন্তানের ভালোর জন্য করছি, কিন্তু আদৌ কি এটা আমার সন্তানের ভালো হচ্ছে? আমার তো মনে হয় হচ্ছে না। হয়তো আমাকে আমার যারা দর্শক বা আমাদের নিউজ পোলের যারা ফলোয়ার্স তারা ভাবেন আমি একটা কুল মাদার, এটা কুল মাদারের ব্যাপার নয়। এটা সবথেকে বড় কথা হলো আমার বাচ্চা তার মতন বড় হবে, পড়াশুনো তার জীবনের একটা অংশ, পুরো জীবনটা জুড়ে কিন্তু পড়াশুনো নয়, পুরো জীবন জুড়ে অনেক কিছু আছে, খেলাধুলো আছে, আনন্দ আছে, বেড়ে ওঠা আছে, পরিবার পরিজন আছে, প্রার্থনা আছে, সমস্ত কিছু আছে। এই সবটার মধ্যে আমার মনে হয় লাইফ ইজ আ প্যাকেজ, যার মধ্যে এডুকেশন ইজ পার্ট অফ আ প্যাকেজ, এডুকেশন ইজ নট এভরিথিং ইন লাইফ। তাই তো স্যার, অ্যাম আই রাইট? দুটো শব্দ এক্ষুনি ব্যবহার করা হলো, একটা হচ্ছে পড়াশোনা, আরেকটা হচ্ছে এডুকেশন। আমরা যদি একটু মন দিয়ে ভাবি, এডুকেশন ডাজ নট ডাইরেক্টলি ট্রান্সলেট ইনটু পড়াশোনা। পড়াশোনা সবসময় আমরা বলি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চাপে সে, বা এই পড়াশোনা লেখাপড়া যে ভাষাতেই বলি না কেন, আমরা এডুকেশনটাকে কম্পার্টমেন্টালাইজ করে দিচ্ছি, আমরা খুব ছোট্ট একটা গণ্ডিতে বেঁধে দিচ্ছি যে পুঁথিগত বিদ্যা, বই পড়া, পড়াশোনা, বই পড়া আর শোনা, বোধহয় টিচারের কথা শোনা বা লেখাপড়া, দ্যাট ইজ নট এডুকেশন। এডুকেশনের পরিধি অনেক বড় হওয়া উচিত। ইট হ্যাজ টু হ্যাভ এ হিউজ স্প্যান। তার মধ্যে সেই ছেলের লাইফ স্কিলস সে শিখছে কি না সেই শেখানোটাও তার একটা পার্ট হওয়া উচিত, যেটা খুব প্রয়োজন। তার মধ্যে ডিসিশন মেকিং এবিলিটি আছে নাকি, প্রবলেম সলভিং এবিলিটি, প্রবলেম সলভিং মানে শুধু অঙ্ক বইয়ে দেওয়া প্রবলেম নয়, তার মধ্যে তার লাইফ প্রবলেমসগুলোকে সলভ করবার এবিলিটি আছে নাকি, সে এগিয়ে গিয়ে অন্যের সাহায্য করতে পারে কি না, তার মধ্যে কোনো একটা ব্যাপারে কোনো একটা সমস্যা এলে সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করে তার একটা সলিউশন বার করার ক্ষমতা আছে কি না, অন্যের কষ্ট দেখলে তার মনে কষ্ট হয় কি না, বা সেই কষ্টটা তাকে এমন জায়গায় নিয়ে যায় কি না যাতে সে সেই অন্য মানুষটিকে সাহায্য করার জন্য উদ্যত হয় আর সাহায্য করার একটা উপযুক্ত ওয়ে আউট বের করতে পারে। আমরা পৃথিবীতে অ্যাজ সোশ্যাল অ্যানিম্যাল বসবাস করছি। শুধু আমি কতগুলো কনসেপ্ট জানলাম, কতগুলো ইনফরমেশন আমার মাথার মধ্যে জড়ো করলাম, এটা যে পড়াশোনা নয় বা এটা যে যথেষ্ট পড়াশোনা নয়, সেটা স্বামী বিবেকানন্দ বহুদিন আগে বলে গেছেন, কিন্তু আমরা সেটা হয় বুঝেও বুঝিনি, বা ওই বললাম প্যারেন্টসে যেটা থাকে যে সবার মধ্যে শ্রেষ্ঠ হোক তাহলে ভালো উপার্জন করতে পারবে, সেই তাড়নাতেই হয়তো আমরা কতগুলো জিনিস বুঝেও আমরা ইগনোর করে এসেছি। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বা বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি টিভিতেও কিন্তু প্রচুর চলচ্চিত্র বা মুভিজ বা শর্ট ফিল্মসও কিন্তু রিলিজ হয়েছে, বাট কোথাও আমার মনে হয় আমরা এই জায়গাটা গুলিয়ে ফেলছি। পুঁথিগত বিদ্যা আর একটা কমপ্লিট এডুকেশন, আর কমপ্লিট বা যেটাকে আমরা বলি এখনের যুগে হোলিস্টিক ডেভেলপমেন্ট বা হোলিস্টিক এডুকেশন অফ আ চাইল্ড, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশ, বায়োলজি পড়লেই যে সে বাচ্চাটি সম্পূর্ণভাবে শিক্ষিত হচ্ছে বা তার এডুকেশন কমপ্লিট হচ্ছে তা নয়। তার স্পোর্টসম্যান স্পিরিট, তার কম্প্যানিয়নশিপ, এইগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণের প্রয়োজন। এবং এটা আমার মনে হয় বাড়িতে বাবা মা এবং স্কুলে, কারণ স্কুল ইজ দ্য সেকেন্ড হোম আমরা বলি, স্কুলে সে একটা বেশ খানিকটা সময় 7 ঘন্টা 8 ঘন্টার মতো সময় সে প্রত্যেকটা দিন, সপ্তাহে 5 দিন 6 দিন করে কাটাচ্ছে, যার জন্য এটা স্কুলের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড প্রয়োজন আমার মনে হয় যে তার মধ্যে সেই কম্প্যানিয়নশিপটা আছে কি না, সেই স্পোর্টসম্যান স্পিরিটটা, একটা বন্ধুর জন্য তাকে সাহায্য করবার জন্য সে এগিয়ে আসে কি না, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমার মনে হয় একটা বাচ্চার হোলিস্টিক ডেভেলপমেন্টে পড়াশুনো ছাড়াও দেখার ভীষণ প্রয়োজন আছে। আচ্ছা স্যার, আমি বলছি কোথাও
বাবা মারও তো বটেই, তারা ভীষণ খুশি হন, আপ্লুত হন যখন তাদের বাচ্চারা র্যাঙ্কিংয়ে থাকে, বা হয়তো যখন র্যাঙ্কিংয়ে থাকে না তাদের কোথাও গিয়ে মনে হয় তাদের সম্মান ক্ষুণ্ণ হয় আরও 5টা বাবা মার সামনে। কোথাও কি আপনি নিজে এতদিন শিক্ষকতা করছেন, আপনার 25-30 বছরের অভিজ্ঞতা, আপনি 20 বছরের ওপর অ্যাজ এন প্রিন্সিপাল কাজ করছেন, 10 বছরের ওপর অ্যাজ এ টিচার আপনি কাজ করেছেন, আপনি অনেক ছাত্রছাত্রী দেখেছেন, কোথাও কি আপনার মনে হয় যে টিচাররাও কোনো একটা জায়গাতে এই যে দ্বিচারিতাটা করে, যে যে বাচ্চা হয়তো পড়াশোনায় খুব ভালো, তা হয়তো ক্ষেত্রে তার দোষটাকেও তারা উপেক্ষা করে যায়, বা যে বাচ্চাটা হয়তো পড়াশোনায় ভালো না তার গুণটাকেও আবার তারা কিন্তু খুব একটা গুণ হিসাবে দেখে না, এতে বাচ্চাটা ভেতরে ভেতরে তার মনটা খারাপ হয়, বা সে আস্তে আস্তে নিজেকে কোনো একটা জায়গাতে সেক্লিউট করে নেয়। এটা কি আপনি কখনো রিয়েলাইজ করেছেন? দ্বিচারিতা কথাটা যখন এলো, আমার মনে হয় দুটো আলাদা আচরণ কি সেটা আমাদের একটুখানি বুঝতে হবে, কি করা উচিত ছিল বা উনি নিজের ক্ষেত্রে কি করতেন আর এই ছাত্রের ক্ষেত্রে কি করছেন। সেই জায়গায় যাওয়ার আগে আই থিঙ্ক উই নিড টু ডিসকাস a topic, a concept called self-awareness. প্রত্যেকটা বাচ্চার সেলফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার। আমরা যারা শিক্ষকতা করি তাদের বিএডের ক্লাসেও বোঝানো হয়, নানা রকম ট্রেনিং, নানা রকম ওরিয়েন্টেশনের মাধ্যমে বোঝানো হয় যে আপনার সামনে যে 40 জন ছাত্র ছাত্রী রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, দে আর নট আ কম্পোজিট হোল। তারা কোনো ফ্যাক্টরির একটা পার্টিকুলার ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্টের মতো নয় যে 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 বাক্সটাই খোলা হোক একই রকম প্রোডাক্ট বেরোবে। ছাত্রদের ক্ষেত্রে সেটা হয় না। আমরাও যদিও আমরা বলি ব্যাচ, অমুক ব্যাচ তমুক ব্যাচ, কিন্তু সেটা ওষুধের ব্যাচের মতো নয় যে ট্যাবলেটটাই খুলবো তার কেমিক্যাল কম্পোজিশন একই হবে। এই বেসিক জিনিসটা আমরা মাথায় রাখি না অনেক সময়। আমরা রাখি না বললে হয়তো একটু অনেক শিক্ষকের সঙ্গে সেটা মানে ইট উডন্ট বি রাইট টু সে দ্যাট, অনেক শিক্ষক আছেন যারা সেই জন্যেই স্বনামধন্য যেহেতু তারা এই জিনিসটা মাথায় রাখেন। Every child is different, and the first and foremost thing that the teachers need to do is to help the child get self-awareness. জানি না স্বামীজির কথায় কেন বারে বারে আমাকে ফিরে যেতে হচ্ছে। স্বামীজির সেই ছোট্ট গল্পটি আছে যে বাঘ যখন এক ভেড়ার পালের উপর আক্রমণ করে বা ভেড়া ধরতে যায়, তার মধ্যে একটি বাঘের বাচ্চা যে কোনোভাবে ভেড়ার সঙ্গে মানুষ হয়ে উঠেছে, যে নিজেকেও ভেড়াই ভাবে, আর সেই বাঘের আক্রমণ করাতে সেও অন্য ভেড়ার মতো পালাতে আরম্ভ করে। তখন সেই বাঘ গিয়ে তাকে ধরে, জলের কাছে নিয়ে যায়, তার মুখটা দেখতে বলে আর বোঝায় যে দেখ তুই ভেড়া নোস, তুই বাঘ। এই যে সেলফ অ্যাওয়ারনেসটা বোঝানো, দিস ইজ আই থিঙ্ক দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, it should be the first and foremost responsibility of every teacher. প্রত্যেক টিচারের এটা প্রথম আর আবশ্যিক একটা কাজ হওয়া উচিত। আমরা করি না কারণ এটা খুব কঠিন কাজ। আমার সামনে 40 জন রয়েছে, আমি যদি 40 জনকেই এক লেকচার দিই, এক নোটস দিই, এক বই পড়তে বলি, শুধু আমাদের বোর্ড আমাদের এক বই পড়তে বলে, একরকমভাবে পড়াই, আর তারপর এক্সপেক্ট করি যে সবাই মানে ওই পড়ানোটা ধরে ফার্স্ট হওয়াটাই বা সবচেয়ে বেশি নম্বর তোলাটাই হচ্ছে তার সাফল্য, সেখানে আমরা দ্বিচারিতা করছি। কেননা আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে সেলফ অ্যাওয়্যার করা উচিত। সে তার নিজের স্ট্রেংথ বুঝবে, সে তার নিজের উইকনেস বুঝবে, তার সামনে কি অপরচুনিটিস আছে বুঝবে, তার সামনে কি থ্রেটস আছে বুঝবে, যেটাকে সহজ ভাষায় SWOT বা SWOT অ্যানালিসিস বলা হয়। সে তার ব্যক্তিত্বকে বুঝবে, সে তার ভালো লাগা মন্দ লাগাগুলোকে বুঝবে। এটা বুঝতে কোনো অসুবিধা নেই
যে আমি অঙ্কটা তেমন ভালো বুঝি না, কিন্তু আমি যেভাবে ফুটবলে কিক মেরে গোলে ঢোকাতে পারি, অঙ্কে যে ফার্স্ট হয় সে সেটা করতে পারে না। তাই বলে যে তাকেও সেটা করতেই হবে সে তারও যেমন কোনো মানে নেই, আর এই ছেলেটিকে যে ফুটবলে কিক মেরে গোলে ঢোকাতে পারে তারও যে অঙ্কে একেবারে প্রচণ্ড ভালো হতে হবে তারও কোনো মানে নেই। এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্টলি মেড। আর এটা তো অনেক আগে গার্ডনার বলে গেছেন মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা, বা শর্টে আমরা যেটাকে এমআই বলি, যে আমাদের প্রত্যেকের মধ্যে অনেকগুলো ইন্টেলিজেন্স আছে, কিন্তু কোনো একটা ইন্টেলিজেন্স অন্যগুলোর থেকে বেশি আছে যেটা আমাদের আলাদা করে। সো টিচার্স আই বিলিভ শুড ডু দিস। যতক্ষণ এটা করছে, যতক্ষণ তারা তাদের নোটটাকেই তারা পড়ে উগড়ে দিচ্ছে কি না তার উপরেই ওরা নম্বর দেবে, সেটা হলে কিছুটা এরকম হলো যে একটা জায়গায় একটি হরিণ আছে, একটি মাছ আছে, একটা বাঁদর আছে, একটা জিরাফ আছে, একটা হাতি আছে, এরা সকলে ছাত্র। এবার যে শিক্ষক সে একটা গাছ দেখিয়ে বলল, ঠিক আছে তোমাদের পড়াশোনা হয়ে গেছে, এবার পরীক্ষা হলো, যে এই গাছের মাথায় উঠতে পারবে তাড়াতাড়ি সেই শুধু সফল, বাকিরা অসফল। এই মাপকাঠিতে মাছ কোনো দিনই নিজেকে সফল ভাবতে পারবে না, কেননা তারা একটা মাপদণ্ড বেঁধে দিচ্ছে যে গাছে ওঠাটাই হচ্ছে পরীক্ষা। তাদের জলে গিয়ে তারা দেখছে না যে মাছ কেমন সাঁতরাতে পারে, বা হাতির কীরকম বল আছে সে একটা গাছ উপরে ফেলে দিতে পারে, অথবা হরিণ কীরকম বেগে ছুটতে পারে, সেগুলো তার দেখা হয়ে উঠছে না। আমরাও কিছুটা নিজেদের স্বার্থে কাজ কম, আমি যদি একটা মাপকাঠিতে সবাইকে ফেলে মাপি আমার কাজটা অনেকটা কমে যাচ্ছে। কিছুটা আমাদের এডুকেশন পলিসি, যদিও যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এসছে সেটা নিয়ে পরে না হয় কথা বলা যাবে, তাতে কিছু পরিবর্তন এসেছে, তবুও আমরা এখনও সেই পিছুটানেই বাঁধা রয়েছে। আমাদের টিকের গেরো সেই পেছন দিকেই বাঁধা, আমরা এগিয়ে যেতে পারছি না। ওল্ড স্কুল অফ থিঙ্কিং, একদম ওল্ড স্কুল অফ থিঙ্কিং, যেখানে আমরা ধরে নিই যে আমি মাস্টারমশাই, আমি সব কিছু জানি, আর সামনে যারা বসে আছে তারা সব একরকম মাটির দলা, আর আমি যেটা বলছি সেটা একমাত্র ঠিক জিনিস, আর সবাইকে আমার মতো করেই বলতে হবে। যে পারবে না তার আর কোনো কোয়ালিটি আছে কি না সেটা খুঁজে দেখার দায় আমার নয়। তাহলে আমরা বুঝতেই পারছি যে একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা হওয়া উচিত একটা দর্পণের মতন, যে দর্পণে একটা ছাত্র বা ছাত্রী তার নিজের গুণটাকে দেখতে শিখবে। আমার মনে হয় তিনি আমাদের জীবনের একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা। স্যারের কথাতে আজকে যেটা বুঝলাম, এবং আমি এটাও বুঝতে পারছি যে স্যার যে ধরনের আইডিয়াস বা আইডিওলজি, যে ধরনের ইনোভেটিভ আইডিয়াস নিয়ে চলছে, তার স্কুলের ছাত্রছাত্রীরা সত্যিই আমি বলবো ভাগ্যশালী যে তারা তাকে প্রিন্সিপাল হিসেবে পেয়েছে, এবং তার স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা, যারা টিচার্স, তারাও কিন্তু প্রচুর ভাগ্যশালী যে তার থেকে এই ধরনের জ্ঞান তারা অর্জন করতে পারছেন, যেটা একদম কমপ্লিটলি রিয়েলিস্টিক এবং মডার্ন থিঙ্কিং আজকের যুগে আমাদের যেটা দরকার সেইভাবে কিন্তু তিনি তার স্কুলকেও পরিচালনা করছেন। এবং যার ফলে আমার মনে হয় এবছর আপনাদের স্কুলের অত্যাধিক ভালো রেজাল্ট হয়েছে, বাচ্চারা ইতিহাসেও 100 পেয়েছে আপনাদের স্কুলে, এবং ডেফিনেটলি তার কৃতিত্ব আপনার, কারণ আজকে আপনার সাথে কথা বলে জিনিসটা বুঝতে পারলাম যে আপনি কিভাবে চিন্তা করেন, এবং যে ওল্ড স্কুল অফ থট, যে পুরনো চিন্তাধারা যে একটি বাচ্চা পড়াশোনায় ভালো মানেই যে সে সব কিছুতে ভালো, এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে যেন পাশ্চাত্য দেশে পিয়ানোও একটি সাবজেক্ট, এবং একটা বাচ্চা যে পিয়ানো প্লে করে এবং যে ম্যাথামেটিক্সে ভালো, তাদের ইকুয়াল ইম্পর্টেন্স, তাদেরকে সমান চোখে দেখা হয়, এই চিন্তাধারা নিয়ে আমরা যেভাবে অগ্রসর আপনি হচ্ছেন, তাতে আমরা ইন দ্য নিয়ার ফিউচার আপনার স্কুলের যে আরও ভালো ছাত্রছাত্রীরা সব দিক থেকে, শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, খেলাধুলো এবং পারিপার্শ্বিক সমস্ত দিক থেকেই যে তারা জীবনে একটা সাকসেস পাবে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। একটু আগে আপনি বললেন ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম 2020, তো এটা আমার মনে হয় শুধু যে আইসিএসসি বা সিবিএসসি বোর্ড নয়, সমস্ত স্টেট বোর্ডসও অ্যাপ্লিকেবল। এর কিছু যেগুলো মোটামুটি কমন, আপনি আমাদের একটু আইডিয়া দিন যে এগুলো কী ধরনের নতুন প্ল্যানিংস হয়েছে ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম 2020-তে। ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম 2020
নিয়ে যদি আমি একটা টেকনিক্যাল ডিসকাশন করি, সেটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে। আমি কতগুলো উদাহরণ দিয়ে একটুখানি ব্যাপারটা সহজ করার চেষ্টা করব। আমার বড় হয়ে ওঠা রাঁচিতে, কলকাতায় নয়। রাঁচি একটি মালভূমির উপর অবস্থিত, অন দ্য টপ অফ আ প্ল্যাটো। তো সেখানে কোনো বড় নদী নেই। সুবর্ণরেখা আছে, হরমু আছে, সেগুলো খুব সরু সরু পাহাড়ি নদী। কোথাও গিয়ে সেগুলো ওয়াটারফলে পরিণত হয়। মানে নৌকায় চেপে যাওয়ার মতো নদী রাঁচিতে নেই। অথচ যখন আমরা আমার হিন্দি একটি বিষয় ছিল, আর হিন্দিতে প্রায় এই প্রশ্ন দেওয়া হতো এসে লেখার জন্যে, চাঁদনি রাত মে নৌকা বিহার। আর আমরা বইয়ের থেকে মুখস্থ করতাম, হয়তো বেনারসের বা কোনো জায়গার সে একটা নৌকা বিহারের বিস্তৃত বর্ণনা থাকতো, যে চাঁদের আলো পড়ছে জলে আর তার উপর দিয়ে নৌকা যাচ্ছে, নৌকায় বসে। আমরা কিন্তু কোনো দিনই এটা নিজেরা না চাক্ষুষ করতে পেরেছি, না এক্সপিরিয়েন্স করতে পেরেছি, কখনো পারিনি। তাহলে কি হলো, আমার এই বিষয়ে ভালো নম্বর আনার জন্যে শুধুমাত্র আমার একটা স্ট্রেংথের উপর আমাকে নির্ভর করতে হচ্ছে, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা। আমি যদি ব্যাপারটাকে মুখস্থ করতে পারি, ভালো লিখতে পারবো, কেননা আমার তো সেই এক্সপিরিয়েন্সটা নেই। আর সেই লেখাপড়াটা সেটা আমার কোনো কাজে লাগবে না। আমি মুখস্থ করেছি, আমি সেই নৌকায় চাপিনি, আমি নৌকার সম্বন্ধে বিন্দু বিসর্গ জানি না, বৈঠা কাকে বলে জানি না, কীভাবে বাইতে হয় জানি না, নৌকার ডুবি হলে কীভাবে বেঁচে বেরোতে হয় জানি না। আমি শুধু একটা রচনা মুখস্থ করে পরীক্ষা লিখে এসেছি, কেননা আমাদের হিন্দির শিক্ষক আমাদের বলেছিল এটা মুখস্থ করো, পরীক্ষা আসতে পারে। এইখানে এনইপি 2020 যে শব্দটি ব্যবহার করছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। লার্নিং শুড নট বি রোট বেসড। মুখস্থ বিদ্যার উপর যেন পড়াশোনার এটা না ভিতটা না তৈরি হয়। ওটা হবে আমাদের এক্সপিরিয়েন্সের উপর। আমরা কি করে আমাদের ছেলেদের, আমাদের বাচ্চাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স দিতে পারি, যাতে সে এক্সপিরিয়েন্সটা করে সেখান থেকে একটা শিক্ষা নিতে পারে। মানে মোর অফ প্র্যাকটিক্যাল, হ্যান্ডস অন। এই জিনিসটা খুব বড়োভাবে এনইপি 2020 বলছে। অ্যান্ড দ্য সুনার উই আন্ডারস্ট্যান্ড দিস, দ্য বেটার। এখন এক্সপিরিয়েন্স বলতে শুধু নৌকায় চালানোর এক্সপিরিয়েন্স নয়, যেটা আমরা দেখতে পাচ্ছি টেকনোলজি যেভাবে ডেভেলপ করছে, টিচাররা কোথাও যেন পিছিয়ে যাচ্ছে, আর আমরা যারা স্টুডেন্টদের হয়তো যেটা দরকার সেটা দিয়ে উঠতে পারছি না। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এআই টুলস ইত্যাদি আসার পরে কিভাবে আমরা তাদের সেই এক্সপিরিয়েন্সটা করাতে পারি আর এক্সপিরিয়েন্স থেকে টেনে তুলতে পারি, সেটা একটা জিনিস, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস এনইপি 2020-র, সেটা হচ্ছে আমাদের স্কুল লেভেলগুলো, ক্লাসেসগুলোকে একটা অন্যরকমভাবে ভেঙে তার সেটস তৈরি করা। তার মধ্যে এখন যেটাকে ফাউন্ডেশন ক্লাসেস বলা হচ্ছে, সেটা হচ্ছে, এবার আমার স্কুল হলে আমি নার্সারি নাম দিলাম, সেখানে কোনো পার্টিকুলার নাম সাজেস্ট করা হয়নি। 3 বছর বয়সে বাচ্চা যখন স্কুলে ঢুকছে, সে 1 বছর যে ক্লাসটায় পড়বে সেটা ধরুন নাম হলো নার্সারি, তারপর সে যে ক্লাসটায় যাবে সেটা হতে পারে লোয়ার কেজি, তারপরে যেটা যাবে আপার কেজি, তারপর তার যখন 5 বছর বয়স হবে, 5 বছরে আপার কেজি, 6 বছর যখন হবে ক্লাস 1, তারপর 7 বছরে ক্লাস 2। তো এই নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত যে 5টা ধাপ, এই 5টা ধাপকে এখন বলা হচ্ছে ফাউন্ডেশন। পুরনো সময় একটা কথা ছিল প্রাইমারি, সেই কথাটাকে এখন সরিয়ে রাখা হয়েছে, এটাকে ফাউন্ডেশন বলা হচ্ছে। তফাৎ কি? তফাৎ হচ্ছে গভর্নমেন্টের চোখে আগে 5 বছরের নিচের যে ধাপগুলি, সেগুলি গণ্য ছিল না, গ্রহণযোগ্য ছিল না, সেগুলোকে গভর্নমেন্ট কন্ডিশন দেননি। ঠিক আছে, প্রাইভেট স্কুলে পড়ানো হতো সেই ক্লাসগুলো, নার্সারি কেন, প্রি নার্সারিও পড়ানো হতো, প্লে গ্রুপ ইত্যাদি। কিন্তু এখন গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে আমরা সবসময় যে বলতাম 5 বছর সম্পূর্ণ হলে স্কুল আনতে হবে বাচ্চাকে, সেখানে একটা সমস্যা ছিল যে আমাদের সবচেয়ে বেশি ফরম্যাটিভ ইয়ার, যেখানে আমরা খুব তাড়াতাড়ি
জিনিসটা ধরতে পারি, আমাদের মধ্যে নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে 3 বছর থেকে 7 বছরের যে জায়গাটা, সেই জায়গায় আমরা বাচ্চাদের পাচ্ছিলাম না। 3 বছরে তো পাচ্ছিলামই না, যে সময় ব্রেন সব থেকে বেশি অ্যাবজর্ব করে, এক্স্যাক্টলি। সেইটাকে একটা শিক্ষার ব্যবস্থা ছিল বটে, আঙ্গনবাড়ি ইত্যাদি বলে তারা একটা করেছিলেন, কিন্তু সেটাকে এডুকেশন ডিপার্টমেন্ট বা আগেকার দিনে তো এডুকেশন মিনিস্ট্রি বলা হতো না, আগে ওটাকে HRD মিনিস্ট্রি বলা হতো, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। সেখানে না দিয়ে সেটাকে দেওয়া হয়েছিল মহিলা ও শিশু কল্যাণ বিভাগের আন্ডারে। ইট ওয়াজ আ ডিফারেন্ট মিনিস্ট্রি অল টুগেদার, ইট ওয়াজ নট আন্ডার দ্য এডুকেশন মিনিস্ট্রি। এখন তারা বুঝেছেন যে না, এটা এডুকেশনের খুব ইম্পর্টেন্ট পার্ট, আর এটাকেও এখন ফর্মাল এডুকেশনে নিয়ে আসা হয়েছে। সো দ্যাট ইজ আ ভেরি গুড মুভ। আই থিঙ্ক উই বলে না, ক্যাচ দেম ইয়াং, উই ক্যান নাও ক্যাচ দ্য স্টুডেন্টস ইয়াং। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থায় যে চেঞ্জটা বা শিক্ষা ব্যবস্থায় যে বদলটা এসেছে, এটা সরকারের তরফ থেকে যেটা এসেছে সেটা খুব সায়েন্টিফিকভাবে আমি বলতে পারি, যথেষ্ট গবেষণা করেই তারা করেছেন এটি, যে ছোট্ট বয়স থেকে বাচ্চাদের যে কোনো জিনিস ক্যাচিং ক্যাপাবিলিটিটা, ব্রেনের অবজর্বিং ক্যাপাবিলিটিটা অনেক বেশি থাকে। সেই জন্য একদম প্রাইমারি স্টেজ থেকে শিক্ষা ব্যবস্থাকে এখন কিন্তু প্রাইমারি সেগমেন্টটাকে গণ্য করা হয়েছে এবং এটাকে পার্ট অফ দ্য সেশন বা পার্ট অফ দ্য স্কুল নেওয়া হয়েছে, যেটা আগে প্রচুর আমার মনে হয় আমরা বলতে পারি ব্যাঙের ছাতার মতো ছোটোখাটো এদিকে নার্সারি স্কুলস, তারা কি করাচ্ছে না করাচ্ছে উইদাউট ট্রেন্ড টিচার, যার কোনো মান্যতাও ছিল না, যার কোনো মান্যতা স্ট্যান্ডার্ডাইজেশন ছিল না। এবং এই মন্টেসরি লেভেলেও আমার মনে হয় ট্রেনিং ভীষণ, আমি তো রাদার এটা আমার নিজের মনে হয়েছে যে হায়ার ক্লাসেসের ট্রেন টিচারের থেকে মন্টেসরি লেভেলের ট্রেন টিচার্স অনেক বেশি প্রয়োজন। কারণ ছোট বাচ্চা, তারা কিছু জানে না, তারা একটা আমরা বলতে পারি একটা ক্লের ডলার মতন, যাকে শেপ দেওয়া বা ফর্মেশন দেওয়া উচিত, আর সেই সময়তেই তাদের সঠিক হাতে পড়া উচিত। কারণ একটা স্টেজের পরে মোটামুটি আজকাল বাচ্চারা কিন্তু নিজেরা যথেষ্ট নিজেদের ভালো বোঝে, দে আর সেলফ সাস্টেন্ড। কারণ এখনের যুগে প্রচুর বাবা মা তারা দুজনেই উভয় চাকরি বা ব্যবসার কাজে বেরিয়ে যান, তাই বাচ্চারা কিন্তু এখন আমরা ছোটোবেলায় যতটা না আমাদের স্টেবিলিটি ছিল বা আমরা নিজেরা কিছু করতে পারতাম, এখনের বাচ্চারা কিন্তু অনেক বেশি সেলফ সাস্টেন্ড। তাহলে সেই হিসাবে প্রাইমারি সেগমেন্ট অফ এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নাও, এবং এটাকে বলা যায় যে দ্য ফাউন্ডেশন স্টোন ফর দ্যাট চাইল্ড অর চিলড্রেন। সেই কারণে ফাউন্ডেশন নাম দেওয়া হয়েছে অবশ্যই, যার জন্য দেখা যাচ্ছে যে সরকারের তরফ থেকে যথেষ্ট এটাকে নিয়ে রিসার্চ করে এই সিস্টেমটা, এবং আমরা আশা করব যে NEP 2020 যে সিস্টেম অফ এডুকেশন লঞ্চ করেছে প্রত্যেকটা স্কুল সেটা ফলো করবে, এবং ফলো করে সেটা স্কুলের জন্য, বাচ্চাদের জন্য এবং তাদের অভিভাবক সকলের জন্যই কিন্তু এটা উপকারী হবে। আর আপনার একটা শেষ প্রশ্ন করব স্যার, আপনি নিজে আজকে একটা স্বনামধন্য স্কুলে আছেন এবং চেষ্টা করছেন বাচ্চাদের জন্য যথেষ্ট ভালোভাবে করার। এই যে কোথাও আমরা দেখি বাচ্চাদের এই যে র্যাট রেসে বাবা মারা ছোটোবেলা থেকে দৌড় করাচ্ছে এবং বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিটিভ টেন্ডেন্সি ছোটোবেলা থেকে ক্রিয়েট করছে, কোথাও কি আপনার মনে হচ্ছে যে এখন ক্রাইমটা কিন্তু যে ইলিটারেট ক্লাসের মধ্যেই রয়েছে, সীমাবদ্ধ তা নয়, এখন ক্রাইম কিন্তু লিটারেট ক্লাসের মধ্যে, এবং এই যে চারিপাশে আমরা দেখতে পাচ্ছি ছোটোবেলা থেকেই কি মানে যে আমাদের মেল এবং ফিমেল একে অপরের প্রতি যে একটা রেসপেক্ট, এটা আমার মনে হয় খুব অল্প বয়স থেকেই ছেলে মেয়েদের শেখানোটা উচিত। আপনার কি মতামত স্যার? যখন স্কুলে ডিসিপ্লিন নিয়ে কথা হয়, খুব আমরা আমি শুনে থাকি আমার স্কুলে যে টিচাররা আছেন বা আমি যে বিভিন্ন স্কুলে কাজ করেছি অ্যাক্রস ইন্ডিয়া, সেখানে যে টিচারদের কাছে শুনেছি, তাদের যেন প্রত্যেকেরই হাত নিষ্পিস করে যে আমরা যখন ছাত্র ছিলাম আমাদের টিচারদের হাতে যেমন বেত ছিল আর তার ব্যবহারও তারা করতে পারতেন, কি ভালোই না হতো যদি আমরাও সেটা করতে পারতাম। হতে পারে দিস ইজ ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, যে বাচ্চারা যখন ভুল করে তাদের শুধরে দিতে আমরা মাঝে মাঝে অপারগ হই, কিন্তু তার চেয়েও বড়, আমি এটাকে খুব একটা ইম্পর্টেন্স দেব না। আমার মনে হয় শুধরে দেওয়ার জন্য শুধু নেগেটিভ রিইনফোর্সমেন্ট নয়, পজিটিভ রিইনফোর্সমেন্টও কাজ করে। কিন্তু আমার মনে হয় অ্যাজ টিচার্স বা অ্যাজ স্কুলস আমাদের সামনে যেটা সবচেয়ে বড় হার্ডল, যেটা সবচেয়ে বড় আমাদের সামনে অবরোধ, সেটা হচ্ছে আনফর্চুনেটলি দ্য পেরেন্টস। অনেক সময় আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, বাংলায় নয় বাংলার বাইরেও, যে আমরা যখন কোনো ছাত্রের কোনো অসুবিধার কথা
বা তার শিক্ষা নেওয়ার যে ব্যাপারটা বা তার ডিসিপ্লিনে থাকার যে ব্যাপারটা, সেটা নিয়ে যখন প্যারেন্টসের সঙ্গে কথা বলতে যাই, প্যারেন্টস আর ওভার প্রোটেক্টিভ। তারা সেটা না বুঝে বাচ্চাকে সঙ্গে সঙ্গে ডিফেন্ড করেন। এর ফলে কি হয়, অনেক সময় আমাদের হাত থেকে সেই চাবিকাঠিটা চলে যায়, যেটা দিয়ে আমরা বাচ্চাকে একটু ডিসিপ্লিন করতে পারতাম। ডিসিপ্লিনটা সবসময় প্রয়োজন। ইভেন ইফ ইউর গোয়িং মডার্ন, অনেক কিছু বদলাচ্ছে, কিন্তু কিছু স্থায়ী এথিক্স, কিছু স্থায়ী মরালস, কিছু প্রিন্সিপালস আছে, সেগুলোকে ধরে রেখেই আমরা চেঞ্জের দিকে ধাবিত হতে পারি, সেগুলোকে ফেলে দিয়ে নয়। তাহলে একদম পুরো খেলাটা তছনছ হয়ে যাবে। আমি প্যারেন্টসদের বলবো যে আপনারা একটু টিচারদের উপরও ভরসা রাখুন, কেননা তারা অনেকটা সময় ধরে শুধুমাত্র তাদের বাচ্চাদের দেখছেন, যে সময়টা হয়তো প্যারেন্টসরাও নিজেকে বাচ্চাদের অনেক সময় দিতে পারেন। একটু আগে আপনি বললেন যে দুজন অভিভাবকই বাইরে কাজ করতে যান, বাচ্চারা একা থাকে, কিন্তু স্কুলে তো তারা সবসময় সে নজরদারিতে রয়েছে। টিচারদের বলবো আপনারা একটুখানি অবজারভেন্ট হন, শুধু আপনার বিষয়টা নয়, সেই বাচ্চা কীভাবে বিহেভ করছে, তার কি ভালো লাগছে কি মন্দ লাগছে, কোথায় তার অসুবিধা হচ্ছে, তার কোন ব্যাপারটা আপনার চোখে খটকা বলে মনে হচ্ছে, এই জিনিসগুলো বুঝুন, কাউন্সেল করুন, বাচ্চাকে একটা হিউম্যান ফিলিং দিন, একটা হিউম্যান টাচ দিন। আমরা তিনটে জিনিস নিয়ে আলোচনা করি, যে জিনিসটাকে যজ্ঞোপবীত বলা হয় বা সেক্রেট থ্রেড আজকাল বলি বা পৈতে বলি। বেসিক্যালি ত্রিসূত্র, তিনটে সুতোর বা তিন গুণ সুতোর যে পরিধিটা যেটা পরানো হয়, দ্যাট ইজ নট আ কাস্ট সিম্বল ইন এনি ওয়ে। It is a symbol of a relation between the guru and the shishya, the guru and the disciple. প্রথমে সেই পৈতিটি ধরে মাথার উপর থেকে নিয়ে পড়ানো হয়। তাহলে প্রথম সূত্রটা হলো একটা সিম্বল, যে কানেকশন বিটুইন দ্য কগনিটিভ অ্যাসপেক্ট অফ দ্য গুরু উইথ দ্য কগনিটিভ ডোমেন অফ দ্য শিষ্য। সেকেন্ড, ওই সুতোগুলিকে বাঁ কাঁধের উপর রাখা হয়, বাঁ কাঁধের থেকে সুতোগুলি তেরচেভাবে ডান হাতের দিকে যায়। মেডিকেল সায়েন্সে এটা স্পষ্ট যে আমাদের হৃদয়টা বুকের ঠিক মাঝখানে নেই, একটু বাঁ দিক ঘেঁষে আছে। এই বাঁ দিক থেকে সুতোগুলো যাওয়ার অর্থ হলো দ্য সেকেন্ড কানেকশন ইজ দ্য কানেকশন অফ হার্ট, প্যাশন, ইমোশন, দ্য অ্যাফেক্টিভ ডোমেন। এই অ্যাফেক্টিভ ডোমেন ইজ বিগ টাইম মিসিং নাওয়াডেজ। আমরা শুধু কগনিটিভ ডোমেন নিয়ে পাগল হয়ে যাচ্ছি, আমরা অ্যাফেক্টিভ ডোমেনের কথা ভাবছি না। এই জায়গাটা ভাবতে হবে, টিচারদের বুঝতে হবে যে আমাদের কিন্তু বাচ্চার ইমোশনস, বাচ্চার ফিলিং, সে বাড়ি ছেড়ে মা বাবাকে ছেড়ে এখানে আসছে সেটা বুঝতে হবে। যেমন সেরকমই আবার তার এই সুতোগুলি যে আসছে তার ডান হাতের দিকে, অর্থাৎ ডান হাতটা হচ্ছে সিম্বল অফ স্কিলস বা সাইকোমোটর ডোমেন। মানে ব্লুমস ট্যাক্সোনমিও কিছুটা আমাদের সেই সূত্রের সঙ্গে বাঁধা। আমাদের বাচ্চার স্কিলস ডেভেলপ করতে হবে। আমরা যদি এই তিনটে করে তুলতে পারি, তাহলে বাচ্চার মধ্যে ডিসিপ্লিনারি প্রবলেম, ক্রাইম, এটা কোনোটাই হবে না। যদি টিচাররা সেই এফেক্টিভ ডোমেনটাকে ঠিকমতো টেন্ড করতে পারেন, আই এম শিওর উই আর গোয়িং টু হ্যাভ আ ভেরি গুড সিস্টেম অফ এডুকেশন। আজকে আমরা স্যারের থেকে অনেক কিছু জানতে পারলাম, যে একটা শুধু সায়েন্টিফিক ওয়ে অফ টিচিং নয়, তার সাথে আত্মার বা প্রাণের কতটা যোগাযোগ থাকা উচিত। একটা গুরু এবং শিষ্যর যে শুধু শিক্ষাগত যোগসূত্র নয়, তার সাথে একটা আত্মার বা মনের একটা যোগসূত্র থাকাটা কতটা প্রয়োজন, একটা হার্ট টু হার্ট টাচ থাকাটা কতটা প্রয়োজন, সেটা আমরা স্যারের থেকে জানতে পারলাম। এবং প্রত্যেককে একটাই কথা নিউজ পোল বাংলার তরফ থেকে আমাদের দর্শকদের বলবো, যে আমার মনে হয় আমরা অভিভাবক হই বা শিক্ষক শিক্ষিকা হই, সবার আগে ছাত্রের প্রতি আমাদের একটা মর্মস্পর্শী থাকা উচিত, তার প্রতি একটা আমাদের
অ্যাফেকশন গড়ে ওঠা উচিত আমার মনে হয়। তাহলে আজকে আমরা যে দেখতে পাচ্ছি কম্পিটিশনের যুগে যে ধরনের ক্রাইম, তার কিছুটা হলেও আমরা কমাতে পারবো। আপনাদের যদি সত্যি এপিসোডটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এবং স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়ের জন্য। আজকে আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। নিউজপোল বাংলার সকল দর্শককে আমাদের অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। অবশ্যই দেখতে থাকুন নিউজপোল বাংলা।